আজকের ঘটনাটি একজন পাকিস্তানি ভাইয়ের। চলুন তাহলে ঘটনায় চলে যাওয়া যাক। আজকের ঘটনা শুনলে হয়তো আপনাদের শৈশবের দিনগুলো মনে পড়ে যাবে, কারণ এই ঘটনা সেই সময়কার যখন অ্যান্ড্রয়েড ফোন বলে কিছুই ছিল না। আমরা সবাই একে অপরের সঙ্গে বসে আড্ডা দিতাম, গোল হয়ে গল্প করতাম। তখনকার জীবনটা এত উন্নত ছিল না বটে, কিন্তু যে শান্তি ছিল আজকের দিনে তা আর নেই। ঘটনাটি ওসমান ভাইয়ের। তিনি থাকেন করাচির লিয়ারি এলাকার চাকিওয়ারায়। এই ঘটনাটি তিনি নিজ মুখেই আমাদের জানিয়েছেন। ঘটনার সময়টি 2001 সাল। তখন তো মোবাইল ইন্টারনেটের যুগই আসেনি। ওসমান ভাই বলেন তিনি পেশায় একজন রিক্সা চালক। এখনও তার নিজের একটি রিক্সা আছে, তবে বয়স হয়ে যাওয়ায় এখন সন্তানরাই ব্যবসা সামলায়। করাচির বিখ্যাত জায়গা জরিয়া বাজার, তিনি প্রায় সেখানে গিয়ে রিক্সা দাঁড় করাতেন, কারণ সেখান থেকেই অধিকাংশ যাত্রী মিলত। সময়টা ছিল শীতের, আর বর্ষার আগমনী বার্তা তখনই ঘোষিত হয়েছিল। আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছিল যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। রাত প্রায় 8টার দিকে বৃষ্টি শুরু হলো। হালকা হালকা বৃষ্টি থেমেও থামছিল না। সময় এগোতে লাগলো। রাত 11টা বেজে গেল, কিন্তু কোনো যাত্রী মিলল না। অবশেষে একটি যাত্রী পেলেন। জরিয়া বাজার থেকে লি মার্কেট পর্যন্ত হাত পা ভর্তি বাজার সামগ্রী সহ একটি পরিবারকে পৌঁছে দিতে হয়েছিল। যাত্রীকে নামিয়ে ওসমান ভাই ভাবছিলেন এখন বাড়ি ফিরে যাবেন। ঠিক তখনই হঠাৎ প্রবল বর্ষণ নামলো। চারদিকে লোকেরা ছোটাছুটি, কারো বাজারের সামগ্রী ভিজে যাচ্ছে, কেউ রিক্সা ট্যাক্সির পেছনে দৌড়াচ্ছে। এমন সময় এক যুবক তার রিক্সার পাশে এসে দাঁড়ালো। ছেলেটির গায়ে ছিল কালো রঙের রেইনকোট আর হাতে দুটি বড় থলে। ওসমান ভাই জিজ্ঞেস করলেন কোথায় যাবেন। যুবক বলল কারসাজ যেতে হবে। ওসমান ভাই একটু দ্বিধায় পড়লেন। তিনি বললেন ভাই, সময় তো অনেক হয়ে গেছে, আপনি অন্য কোনো রিক্সা খুঁজে নিন। এই সময় কারসাজ যেতে আমার ইচ্ছে করছে না, দূর পথ, তার উপর বৃষ্টি হচ্ছে, ফিরতে ফিরতে তো আরো দেরি হবে। তখন ছেলেটি বলল দেখুন, আমার কাছে খুব মূল্যবান জিনিসপত্র আছে। আমি তাকে বললাম যদি আপনাকে ঠিক সময়ে কারসাজ পৌঁছে দিতে পারি তাহলে আপনি আমাকে বাড়তি ভাড়া দেবেন। এটাই তো ঠিক হলো, তাই না? সে মাথা নাড়ল। অবশেষে ভাড়ার বিষয়ে কথা পাকাপাকি হওয়ার পর আমি তাকে রিক্সায় উঠতে বললাম। মনে মনে ভাবলাম যাক, এটি আজকের শেষ যাত্রী। কারসাজে পৌঁছে দিয়ে ফিরতি পথে হয়তো আরেকটা দু একটা যাত্রাও পেয়ে যাব। ছেলেটি পেছনের সিটে বসে পড়ল। সালাম দোয়া বিনিময় হতে থাকলো। আমি জিজ্ঞেস করলাম এত বৃষ্টির মাঝে কোথায় নিয়ে যাচ্ছেন? এই দুটো থলে নিশ্চয়ই আপনার বাজারের জিনিসপত্র, কিন্তু এত দূর থেকে কেন এনেছেন? যখন সে প্রথম আমার রিক্সার কাছে এসেছিল প্রবল বৃষ্টির শব্দে তার কণ্ঠস্বর ঠিকমতো শুনতে পারেনি, কিন্তু এখন রিক্সার ভেতরে তার গলা শুনে মনে হলো কণ্ঠ যেন বেশ কর্কশ, বসে যাওয়া, যেন গলা খারাপ। আর আমার চোখ একসময় গিয়ে পড়ল তার এক থলের ওপর। মনে হলো যেন সেখানে কিছু সাদা রঙের হাড়ের মতো একটা জিনিস দেখা যাচ্ছে। আমি ভেবেছিলাম হয়তো মাংস জাতীয় কিছু কিনে এনেছে, যেহেতু সেটা একটা মার্কেট, সেখানে গরু বা খাসির মাংস বিক্রি তো করেই। আমার তো তাতে কিছু যায় আসে না, যাত্রী যা বহন করবে তাতে আমার কি। আমি রাস্তা পার হয়ে সারায়ে ফয়সালের দিকে যাচ্ছিলাম। এফটিসির মোড় পার হওয়ার সময় রাস্তা জলমগ্ন ছিল, আর সেই পানির নিচে থাকা একটি বড় খাদা আমার চোখ এড়িয়ে গেল। হঠাৎ রিক্সা এমনভাবে লাফ দিয়ে উঠল যে মনে হলো অক্ষরস ভেঙে গেল। সেই ধাক্কায় ছেলেটির দুটি থলে সিট থেকে ছিটকে পড়ে রিক্সার মেঝেতে লুটিয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে রিক্সা সাইডে থামালাম। ভয়ে অস্থির হয়ে উত্তেজিত কণ্ঠে বললাম ভাই, আপনার জিনিসপত্র নষ্ট হয়ে গেল নাকি? দেখি তুলি। কিন্তু যখন নিচু হয়ে থলের ভেতর তাকালাম, আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। সবই হাড়, শুধু হাড়। এগুলো কোনো সাধারণ গরুর পায়ের হাড় নয়, শুকনো ভয়ানক দেখতে অসংখ্য হাড়, যেন কেউ কালো জাদু করার জন্য বিশেষভাবে
সংগ্রহ করেছে। আমার হাত কাঁপতে লাগলো। আমি ছেলেটির মুখের দিকে তাকালাম। সে একটুও নড়ল না, চাইলেও না, যেন কিছুই হয়নি। সারা থলে ভর্তি হাড় রাস্তায় ছড়িয়ে পড়েছে, অথচ সে নির্বিকার। আমি তাড়াহুড়ো করে সব হাড় একত্র করে তার থলেতে ঢুকিয়ে দিলাম। এমনকি থলের কাপড়ও কাদায় নোংরা হয়ে গেল। ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি আমার সিটে উঠে বসলাম এবং রিক্সা আবার চালাতে শুরু করলাম। ভেতরে ভেতরে অজানা একটা আতঙ্ক আমাকে গ্রাস করছিল। এই লোকটা কে? এত রাতে কোথায় থেকে কোথায় যাচ্ছে? এবং কেন তার কাছে এত হার? হঠাৎ সে বলল, তোমার কি গরুর মাংস ভালো লাগে? আমি বললাম, হ্যাঁ ভাই, মাংস কে না খায়? তবে তো আমরা গরিব মানুষ, রোজ তো খাওয়া হয়ে ওঠে না। ঈদুল আজহা আসলে তখন ভালো করে খাই, আর মাসে একবার যদি হয় তাও ভাগ্য। বাড়িতে বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, তাই আমরা মাটনই বেশি পছন্দ করি। তবে সেটাও তো মাসে একবার, না হলে 2 মাসে একবার। তারপর তাকে জিজ্ঞেস করলাম, আপনারও কি মাংস ভালো লাগে? কেন জিজ্ঞেস করছেন? সে ধীর স্বরে বলল, খাই, তবে বেশিরভাগ সময় আমার পশুগুলোই এগুলো খেয়ে থাকে। হাড় তো ওরা অনেক শখ করে খায়। আমি বললাম, হ্যাঁ, পায়ের হাড় দিয়ে তো পায়া রান্না হয়। করাচিতে তো সকালের নাস্তায় পায়া খুবই জনপ্রিয়, রাতেও অনেকে খায়। আপনিও কি পায়া খেতে ভালোবাসেন? সে মাথা নিচু করে বলল, তুমি খাও? আমি বললাম, আমরা করাচির মানুষ তো অজরি পর্যন্ত ছাড়ি না, খাই সবই। হঠাৎ ছেলেটি থেমে গেল, পুরোপুরি চুপ। আমি বললাম, কি হলো ভাই, আপনি থেমে গেলেন কেন? আমার কথা আর উত্তর দিচ্ছেন না। কিন্তু সে কিছুই বলল না, নিঃশব্দ। আমি ভাবলাম হয়তো আমার কথায় কষ্ট পেয়েছে। রিয়ারভিউ মিরর দিয়ে তাকিয়ে দেখি সে স্থির হয়ে বসে আছে, সম্পূর্ণ নিশ্চল। ঠিক তখনই সে ধীরে ধীরে একটি থলে খুলল, ভেতর থেকে বের করলো একটি হার। এটি ছিল একবারই মানুষের হাতের হাড়ের মতো, স্পষ্ট পরিষ্কার। সে সেই হাড়টি আমার মুখের দিকে বাড়িয়ে দেখাতে লাগলো। আমি আতঙ্কে রিক্সা সাইডে থামিয়ে চিৎকার করে উঠলাম, এটা কি? এ তো মানুষের হাতের হাড়। তুমি কি পাগল নাকি? কি ধরনের মজা এটা? আমি নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিলাম না। কনুই থেকে আঙ্গুল পর্যন্ত সম্পূর্ণ মানুষের হাতের হাড়। আমি হতভম্ব হয়ে চিৎকার করে বললাম, এ কি? এটা তো পুরো মানুষের হাতের হাড়। আপনি কি আমার সাথে মজা করছেন? আপনি কে ভাই? কোনো চোরা কারবারি নন তো? মানুষের হাড়ের কারবার করেন নাকি? আমি গরিব মানুষ, এ ধরনের লোকজনকে ভীষণ ভয় পাই। আপনি যদি বিপজ্জনক হন আমাকে এখনই বলে দিন। ছেলেটি শুধু হালকা হাসলো, কিন্তু সেই হাসির সঙ্গেও সে নড়ল না, এক জায়গায় নিশ্চল। তারপর ধীরে ধীরে বলল, আরে ভাই, এগুলো মেডিকেল কলেজের জন্য, সবই নকল, ফাইবার প্লাস্টিকের তৈরি। ভয় পেও না, আমি শুধু নিয়ে যাচ্ছি। আমার চাকরি এমন জায়গায় যেখানে মাঝে মাঝে এসব মডেল দেখাতে হয়, দিতে হয়। আমি এগুলো তৈরির কাজও করি। তার কথা শুনে মনে হলো হয়তো সত্যি এমন হতে পারে, কিন্তু হাড়গুলোর অবস্থা দেখে মোটেই নকল মনে হচ্ছিল না। তবু আমি নিজেকে সান্ত্বনা দিয়ে ভাবলাম, নিশ্চয়ই সত্য বলছে। তবুও মন ভরে ভয় ঢুকে গেছে। আর যে সে নামবে সে তো দেখছি না। সে আরো বলল, ভয় পেও না ভাই, আমি তোমার মতোই সাধারণ মানুষ, আমি নিজেও গরিব। তার এই কথায় খানিকটা সাহস পেলাম। পুনরায় রিকশায় উঠে স্টার্ট দিলাম। এখন মনটা অস্থির। রাস্তার মানুষ দেখতে যেমন ভালো, ভেতরে তেমনই হয়তো নাও হতে পারে। কে জানে তার ভেতরে কি আছে। আমি মনে মনে আয়াতুল কুরসি আর অন্যান্য দোয়া পড়ে ফেললাম এবং আল্লাহর ওপর ভরসা রেখে দিলাম, যা হবে দেখা যাবে। কারসাজের রাস্তায় ঢোকার পর হঠাৎ লক্ষ্য করলাম ওই লোকের কণ্ঠস্বর পুরো বন্ধ হয়ে গেছে। তার বদলে এক অদ্ভুত গুনগুন শব্দ আসছে। এদিকে শহরের ভেতরের দিকে বৃষ্টি প্রবল হলেও কারসাজের দিকে বৃষ্টি খুব হালকা, শুধু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আমার অটোরিকশা তখন যেখানে পৌঁছেছে, এখন সেখানে একটি পেট্রোল পাম্প আছে, কিন্তু 2001 সালে সেখানে কিছুই ছিল না। পুরো রাস্তা ছিল ফাঁকা, আধা বাধা নির্জন। ঠিক সেই জায়গায় এসে অটোরিকশা গোছ হয়ে গেল, চাকা যেন আটকে গেল। অনেক চেষ্টা করেও অটোরিকশা এগোতে পারছিল না।
আমি ভাবলাম এতটা জলাবদ্ধ রাস্তা পেরিয়ে এসেছে, তাই হয়তো ইঞ্জিনে পানি ঢুকেছে। অটোরিকশা একবারই জ্যাম লেগে গেছে। হতাশ হয়ে দেখি ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছে। আমি আতঙ্কে অটোরিকশা থামালাম। সামনের দিকটা একটু নির্জন, অন্ধকার, নিঝুম। আমি পেছনে তাকিয়ে বললাম, ভাই একটু অপেক্ষা করেন, মাত্র 5 মিনিট, রিক্সা জ্যাম হচ্ছে। তারপর আচমকা যখন পেছনে তাকালাম, লোকটা নেই, সম্পূর্ণ নেই, পুরো সিট খালি। আমার সারা শরীরে লোম খাড়া হয়ে গেল। আমি চারদিকে তাকাতে লাগলাম। রাস্তায় অদ্ভুত স্তব্ধতা। গাড়ি কখনো কখনো যাচ্ছে, কিন্তু খুবই কম। তখনকার করাচি এমনই ছিল। 2000 সালের দিকে এত লোকালয় ছিল না। কিন্তু একটা প্রশ্ন আমাকে শিহরিত করে দিল, যদি সে নেমে থাকে, কোথায় গেল? কেউ পথ ধরে হাঁটছে, এমনও তো দেখতে পাচ্ছি না। থলে কোথায়? তার জিনিসপত্র কিছুই নেই। সে কি বাতাসে মিলিয়ে গেল? আমি কাঁপতে কাঁপতে রিক্সার ইঞ্জিন পরীক্ষা করতে লাগলাম। ভয়ে আতঙ্কে বসে পুনরায় স্টার্ট দিতে যাব। অটোরিকশা একদম সহজেই স্টার্ট হয়ে গেল, যেন কোনো সমস্যা ছিলই না কখনো। আমি আর দেরি করলাম না। অটো দ্রুত গতিতে চালিয়ে সেখান থেকে সরে এলাম। অটো এত হালকা লাগছিল যেন ওজন নেই, কিন্তু সামনে গিয়ে আবার একই সমস্যা। অটোরিকশা আবার জ্যাম হয়ে যায়। আমার মনে হচ্ছিল রিক্সারই কোনো গোলমাল হয়েছে। হঠাৎই পেছন দিক থেকে এক ভয়াবহ কাঁপা কাঁপা স্বর ভেসে এলো, আমি তো এখানেই বসে আছি, এখনো আছি। আমার বুক জমে বরফ হয়ে গেল। জীবনে এমন ভয় কোনোদিন পাইনি, যেটা সেই রাতে পেয়েছিলাম। পেছনে তাকানোর সাহস পর্যন্ত হলো না, কারণ কয়েক মুহূর্ত আগেই তো সিট একেবারে খালি ছিল। তাহলে এখন হঠাৎ এই কণ্ঠস্বর, আপনাদের মধ্যে কেউ যদি থাকতো, আপনাদের অবস্থাও ঠিক আমার মতোই হতো। আমার পুরো শরীরে কাঁপুনি ধরেছিল। এরপর আরো একবার সে বলল, হ্যাঁ, এখানেই নামিয়ে দাও। আমি যেন বোবা হয়ে গেলাম। কি করব বুঝে উঠতে পারছিলাম না। অবশেষে ভয়ে ভয়ে রিক্সা থামালাম। হঠাৎ পেছন থেকে এগিয়ে এলো তার হাত, কিন্তু সেই হাত মানুষের হাত নয়, বরং ঠিক বানরের হাতের মতো। লোমে ভরা শুকনো কালচে চামড়া, মোটা মোটা আঙ্গুল, অস্বাভাবিক কালো নখ। রেনকোটের হাতা থেকে বেরিয়ে আসা ওই হাত দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি সেই হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে ঠাই গুজে থাকা টাকা নিলাম। হাতে নিতেই অনুভব করলাম হাতটা ঠান্ডা, বরফ ঠান্ডা। টাকা দেওয়ার পরও সে কোনো নড়াচড়া করল না, কিন্তু আমি ভয়ে কুকরে রিকশায় বসে রইলাম। মনে মনে আয়াতুল কুরসি যতটুকু জানি বারবার পড়তে লাগলাম, তার সঙ্গে দোয়া, ইস্তেগফার, যা মনে পড়ে তাই। কিছুক্ষণ পর সাহস সঞ্চয় করে পেছনে তাকাতে মনে স্থির করলাম। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পেছন দিকে চেয়ে দেখলাম সিট পুরো ফাঁকা, কেউ নেই। আমার বুকের ভেতর জমে থাকা ভয়, ভার যেন এক মুহূর্তে হালকা হয়ে গেল। কিন্তু একই সঙ্গে নতুন প্রশ্ন আমাকে কুরে কুরে খেতে লাগলো। যখন পাম্পের কাছে থেমেছিলাম তখনও তো সিট খালি ছিল, কিন্তু তখন সে বলেছিল আমি এখানেই আছি। আর এখন টাকা দেওয়ার পরেও সামনে তাকানোর সাথে সাথে উধাও। তার হাত যে বানরের মতো ছিল, ভাবতেই শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমি মনে মনে ভাবছিলাম, যদি তার মুখটা দেখতাম কি অমানসিক ভয়ঙ্কর হতো। তওবা করতে করতে, দোয়া পড়তে পড়তে ধীরে ধীরে রিক্সা চালিয়ে বাড়ির দিকে ফিরে গেলাম। বাড়ির পথে লারি অঞ্চলে একজন যাত্রী মিলেছিল, তাকে নামিয়ে আমি বাড়ি পৌঁছালাম। ফিরতি পথে মা বাবার জন্য কিছু জিনিসও কিনেছিলাম। বাড়িতে ঢুকেই মাকে পুরো ঘটনা খুলে বললাম। মা শোনার পরে শান্ত গলায় বললেন, দেখো বাবা, জিনরা এই দুনিয়াতেই থাকে, তাদের জগৎ আমরা চোখে দেখি না। তাদের যে শক্তি আল্লাহ দিয়েছেন, তার ফলে তারা আমাদের দুনিয়ায় নানা রূপে আসতে পারে। কখনো মানুষ, কখনো পশু, কখনো ছায়া। কখনো আমরা চিনতে পারি, কখনো পারি না। তাদের সঙ্গে কখনো বিবাদে জড়াবে না। যতটা পারো দূরে থাকবে, শান্ত থাকবে, আর আয়াতুল কুরসি পড়বে। আলহামদুলিল্লাহ, তোমার কোনো ক্ষতি হয়নি, এটাই বড় কথা। তারপর মা আমার হাতে থাকা টাকা দেখলেন, বললেন, টাকা তো আসল, ব্যবহার করো, আল্লাহ ভালো জানেন। এটাই ছিল ওসমান ভাইয়ের সেই রাতের ঘটনা। করাচির লারিতে বসবাসকারী একজন অটোরিকশাওয়ালার জীবন কাঁপিয়ে দেওয়া বাস্তব অভিজ্ঞতা।
কারসাজের এক বৃষ্টির রাতে এক অচেনা সাওয়ারিকে তোলার ভয়াবহ অভিজ্ঞতা। পরে ওসমান ভাই যখন ভাবলেন তার হাতে থাকা হাড়গুলো তার বানরের মতো হাত, তার অদ্ভুত কথা, তখনই পুরো রহস্য পরিষ্কার হলো। সে মানুষ ছিল না, সে ছিল এক জিন। আর জিনেরা যে হাড় খায়, তাদের পশুরা যে গোবর খায়, এটাও পরে তার মনে পড়ে। আজও তিনি ভাবেন ও এতগুলো হাড় কোথায় নিয়ে যাচ্ছিল, এত হাড় দিয়ে কি করত। কোনো অজানা দুনিয়া থেকে সে আমার রিকশায় উঠেছিল। এই সত্যটা শুধু আল্লাহই ভালো জানেন। আরেকটা কথা পরে জানা যায়, জিনেরা এই পৃথিবীতেই আমাদের মতো থাকে, খাওয়া দাওয়া করে। তারা অদৃশ্য মাখলুক, তাই তারা মানুষের খাবারও খেতে পারে, আবার ইচ্ছা করলে এমন সব কিছু খেতেও পারে যা মানুষ খায় না। শুধু আমরা তাদের আসল রূপ দেখি না। তারা চাইলে নিজেদের ইচ্ছে মতো যে কোনো জায়গায় যেতে পারে, মানুষের চোখে ধরা পড়ে না। তো লিসেনার্স, এই ছিল ঘটনা। অনেক ধন্যবাদ ওসমান ভাইকে তার ঘটনা সকলের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, এবং ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন অন করে দিবেন। এতে করে যখনই নতুন ঘটনা আপলোড করা হবে, এতে করে নতুন ঘটনার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।